সামাজিক পন্থাটা তো রুদ্ধ হয়ে আছে। সামাজিক পন্থা হচ্ছে সমাজে একটা প্রতিবাদের সংস্কৃতি থাকা। প্রতিবাদের সংস্কৃতিটা যে রুদ্ধ, ফলে এখন শাস্তি ছাড়া তো আর কোনো পথ নেই। প্রতিবাদ করা যায় না, যায়, কিন্তু যে মাদ্রাসায় বলাৎকারের যে প্রশ্নটা আসলে, এটা নিয়ে আপনি প্রতিবাদ করতে পারবেন? সেই জায়গায় তো আপনার প্রতিবাদের পথ রুদ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, গোটা জাহাঙ্গীরনগর উত্তাল হয়ে উঠেছে। কোনো একটা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ঘটনা ঘটলে সেই বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে একটু উত্তাল হয়ে ওঠে, অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হয় এবং নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সেটা প্রতিবাদ করে। ফলে প্রতিবাদের একটা সংস্কৃতি লাগে। কিন্তু আপনি যে মাদ্রাসার প্রশ্নটা নিয়ে আসলেন, সেটা নিয়ে প্রতিবাদের সংস্কৃতি কোথায় গড়ে উঠবে? কে প্রতিবাদের সংস্কৃতির গড়ে তুলবে? তুললেই তো আপনি ট্যাগ হয়ে যাবেন। ফলে এই ক্ষেত্রে এটা এখন কে তাহলে দাউদ মানে দুদুভাই যেটা খুব ভালো করে বলছেন যে যারা এই সমস্ত প্রতিষ্ঠান চালায় তাদেরকে দায়িত্বটা নিতে হবে। আজ পর্যন্ত, আজকে ধরুন যদি রামিসার এই ঘটনার সঙ্গে অন্যভাবে নিয়েন না, ঘটনার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলে কিংবা যুব দলের একজন যদি যুক্ত থাকতো, তাহলে যদি আর কি দুদুভাই বলছেন যে শিবির করতে বলে তার তথ্য প্রমাণ আসছে, আমি আমার সে কথা বলছি না, আমি বলছি যে যদি যুক্ত থাকতো তাহলে আমরা অন্তত একটা পত্রিকা দেখতাম যে যুবদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। প্রথমে অন্তত এইটুকু আমরা দেখতাম। আজ পর্যন্ত এরকম ঘটনায় যে সমস্ত দলের নাম এসছে, তারা কি তাদের কোনো কর্মীকে কিংবা নেতাকে কিংবা তাদের সঙ্গে পরিচিত তাদেরকে বহিষ্কার করার কোনো ঘটনা দেখেছেন আপনি? দেখেন নাই। এই জন্য বললাম প্রতিবাদ করার জায়গাটা খুবই ক্ষীণ। ওইখানে প্রতিবাদ করতে গেলে আর এক ধরনের মানে সমস্যা তৈরি হয়ে যাবে। ফলে এখন যেটা আসতে হবে, সামাজিক প্রতিরোধটা যেমন লাগবে, সাথে সাথে একটা অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অপরাধীদের শাস্তিবিহীন যে একটা পরিবেশ কিংবা অপরাধ করে পার পাওয়ার যে পরিবেশ, অথবা এই সমস্ত অপরাধ করে কিছু হয় না এবং সে একটা অপরাধ করে কিছু হয় না যখন, তখন দেখা যায় তারও আরও অনেক অপরাধের প্রবণতা বেড়ে যায়। কিংবা রামিসারের ঘটনার সঙ্গে খেয়াল করে দেখুন, এখন ওই যে অপরাধী তার স্ত্রী বলছেন তার সম্পর্কে আরও নাকি ভয়ঙ্কর নানা তথ্য দিচ্ছেন। তাহলে তথ্য দিয়েও তো স্ত্রী তার সঙ্গেই ছিলেন। কোন সামাজিক মনস্তত্ত্বে তারা থাকেন, কেন থাকেন, এগুলোকে আমাদের দেখতে হবে। এই সমাজে কেন অপরাধী জানার পরেও সে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয় না? সমাজে তাদেরকে বিচারের সামাজিক বিচারের একটা বিষয় ছিল, সেই সামাজিক বিচারের মধ্যে তারা কেন আসে না? উপরন্তু তাদের ব্যাপারে কোনো কথা বললে সামাজিকভাবে হয়রানির একটা মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। এগুলো কিন্তু পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। এবং কেউ কেউ দেখছেন একটা বাচ্চা মেয়ে মায়ের দেয়া শাড়ি, মায়ের শাড়ি পরে একটু মানে করেছে, সেটাকে নিয়েও কত রকমের কটাক্ষ সোশ্যাল মিডিয়াতে করছে। ফলে দোষটা মনে হচ্ছে এখন ওই মেয়েটারই, কারণ সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল কেন? এ পর্যন্ত যত ধরনের নারী নিপীড়নের শিকার হয়েছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত হলো, লাঞ্ছনাকারীকে ছাত্ররা ধরে তাকে থানায় দেওয়ার ব্যবস্থা করলো, থানা থেকে তাদেরকে ফুলের মালা দিয়ে যে ফেরত নিয়ে আসলো, সেই ঘটনাও দেখেছি না আমরা। এটার কোন সংস্কৃতির প্রতিফলন? ফলে এই সংস্কৃতিটা যখন বারবারন্ত, এই সংস্কৃতিটাই যখন সমাজে তার একটা পল্লব বিস্তার করছে, তখন মানুষের মধ্যে দুটো বিষয় কাজ করে। যে প্রথমত লোকলজ্জার ভয়ে তার উপর সংঘটিত অপরাধটাকে সে বলতে চায় না। দ্বিতীয়ত জীবনের নিরাপত্তার প্রশ্নেও সে বলতে চায় না, কারণ এগুলো বললে যদি আরও বড় কোনো ক্ষতি হয়ে যায়। এ কারণেই তাহলে রাষ্ট্র কী ভূমিকা পালন করবে? সরকারের কি ভূমিকা পালন করবে? সরকার কি ভূমিকা পালন করবে? ফলে এক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারকে কিছুটা এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে তাকে ভরসা দেওয়ার জন্য, অপরাধীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অপরাধীরাও যেন এই শিক্ষাটা পায়, যদি সে মাইনর হয়, মানে বয়সটা কম হয়, তাহলে তাকে সংশোধনাগারে যেতে হবে। আর যদি সে পূর্ণবয়স্ক হয়, তাহলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। শাস্তি এবং সংশোধন
দুটোই যদি চলে তখন কিন্তু মানুষ একটা স্বস্তি পাবে যে আমার উপর একটা অপরাধ হয়েছে, আমার উপর একটা অন্যায় হয়েছে, আমার উপর একটা অত্যাচার হয়েছে, কিন্তু অত্যাচারীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।